হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর অষ্টম অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ। অলরেডি আমরা এই টপিকের উপর 11টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা কোষে দেখি 8.4 পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান দেখে নিয়েছিলাম। আজকে আমরা 12তম ক্লাস করছি এবং এই ক্লাসে আমরা কোষে দেখি 8.5 এর সমস্যাগুলোর সমাধান শুরু করব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো তো অবশ্যই একবার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ভিডিওগুলি দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসটিও অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ এবং স্কিপ না করে দেখবে, তবেই পড়াটি বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কোষে দেখি 8.5 এ মূলত যে ধরনের উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা করব, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর, যেটা তোমরা অলরেডি ক্লাস 8 এ করেছিলে। কিন্তু সেক্ষেত্রে তোমাদের যে চলরাশিগুলো থাকতো খুব সিম্পল থাকতো, এক্স ওয়াই অথবা সিঙ্গেল ভেরিয়েবল এক্স অথবা সিঙ্গেল ভেরিয়েবল ওয়াই থাকতো, দুটো মিশিয়ে থাকতো না। এই ধরনের খুব সিম্পল এক্সপ্রেশন থাকতো। কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টরই এখানে প্রয়োগ করব, কিন্তু এক্ষেত্রে এক্সপ্রেশন গুলো একটু জটিল থাকবে। তাই আমাদেরকে একটু দেখতে হবে যে ওই জটিল এক্সপ্রেশনের মধ্যে কোনো একটা জিনিসকে যদি আমরা অ্যাজিউম করে নিই, যে কোনো একটা জিনিসকে যদি একটা ছোট্ট এক্স এর মতো ভেবে নিই, তাহলে দেখবে সেটা খুব সহজ হবে। তো এই মুহূর্তে কথাটা যেটা বলছি তোমাদের হয়তো বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, কারণ আমি শুধুমাত্র বলছি, কোনো ভিজুয়াল দিচ্ছি না। তো সেই জন্যই আমরা অঙ্কে ডাইরেক্ট চলে যাই এবং তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো দেখলে ওই ঠিক মিডল টার্ম ফ্যাক্টরের যে নিয়ম, সেই নিয়মই করব, শুধুমাত্র চলরাশিগুলো একটু বড় বড় থাকবে। চলে এসো আমরা কোষে থেকে 8.5 এর 1 নম্বর প্রশ্নটা দেখে নিই। দেখো যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। এখন এইটা দেখো তোমাদের কাছে অচেনা, কিন্তু আমি যদি একটু এর মধ্যে চেঞ্জ করি, একটু অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে তোমরা দেখবে অনেক চেনা জিনিস পাবে। কেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে a প্লাস b হোল স্কয়ার আছে এবং এখানে মাইনাস 5a মাইনাস 5b আছে। আমি যদি এই জায়গাটা থেকে একটা মাইনাস 5 কমন নিই, দেখো কেমন দেখতে হয়। এটা দেখতে হয় এরকম, a প্লাস b হোল স্কয়ার, আমি মাইনাস 5টা কমন নিলাম, তাহলে এটা হলো a, এটা হলো প্লাস b মাইনাস প্লাস 6। এই যে জায়গাটা এলো, এখন তোমাদের কিছুটা চেনা হতে পারে। যদি যারা এখনো চেনা পাচ্ছ না, তাদের জন্য দেখো আমি একটা দেখাচ্ছি। যদি আমরা এরকম ভাবি যে a প্লাস b ইকুয়াল টু x, এটা যদি ভাবি কি হচ্ছে, তাহলে এটা দেখতে হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। চিনতে পারছো? দেখো একদম ক্লাস 8 এ যে ধরনের মধ্যপদ বিশ্লেষণ করেছিলে ঠিক সেই জিনিসটাই এসে গেছে। তাহলে আমরা এই যে শুরুতে বলেছিলাম যে এখানে চলরাশিগুলো থাকবে কিন্তু একটু কমপ্লিকেটেড ফর্মে থাকবে। দেখো এটাই চলরাশিটা আছে, যদি এরকম থাকতো তোমরা পেরে যেতে, কিন্তু যখনই ওটাকে এরকম কমপ্লিকেটেড ফর্মে দিল বা তাকে আরো বেশি সিম্পলেস্ট করে একটা আরো কমপ্লিকেশন তৈরি করলো, তো তখন কিন্তু সমস্যা হলো। তাই আমাদের প্রত্যেকটা অঙ্কের কাজ হচ্ছে অঙ্কটাকে দেখবো, দেখে চিনবো, চিনে সেখান থেকে ওই চলরাশির যে কমপ্লিকেটেড পার্টটা সেইটাকে একটা ছোট্ট ইজি মতো ভেবে নেওয়া এবং সেখান থেকে সলভ করা। তো আমরা এই প্রথম অঙ্কটা এইভাবে এটা ধরেছি, ধরো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা এইভাবে ওই কমপ্লিকেটেড পার্টটাকে এক্স ধরে এক্স এ রিডিউস করে দেখালাম। কিন্তু এর পর থেকে যখন অঙ্ক করবো আমরা কিন্তু আর ওই ধরাটা করবো না, কারণ তাতে অঙ্ক অনেক লম্বা লেন্থ হবে এবং তাতে সময় লাগবে এবং ভুল হওয়ার চান্স থাকবে। তো আমরা কি করছি, এই অঙ্কটাকে করে দেখাচ্ছি। পরবর্তী থেকে যে অঙ্কগুলো করবো তাতে কিন্তু আমরা ওই কমপ্লিকেটেড চলরাশি নিয়ে এই মিডল টার্ম ফ্যাক্টরটা করবো। রুলসটা একবার দেখে নাও, আমরা প্রথম অঙ্কের জন্য দেখিয়ে দিচ্ছি। আমাদের কি করতে হয়, এই সবসময় এই এক্সপ্রেশনটাকে কিভাবে সাজাতে হয়, প্রথমে চলরাশির দ্বিঘাত, তারপরে চলরাশির একঘাত, তারপরে কনস্ট্যান্ট টার্ম, মানে এক্স স্কোয়ার এক্স 1, এই ফর্মেটে সাজাতে হবে। যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই 1, যদি এ থাকতো এ স্কোয়ার এ 1, এরকম ফর্মেটে সাজাতে হয়। সাজানোর পর কি করতে হয়, এইখানে এক্স স্কোয়ারের সহগ আর এই কনস্ট্যান্ট টার্ম গুণ করতে হয়। তো এখানে দেখো 1 আছে, এখানে 6 আছে, 1 আর 6 গুণ করলে আমরা পাই 6। এবার এই 6 কে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হয়। দেখো 6 কে উৎপাদকে ভাঙলে আমরা কি পাই, 2 3, আর সবসময় জানবে 1 পাবোই। তাহলে 6 এর এই উৎপাদকগুলো পেলাম। এবার এদেরকে আমাদেরকে দুটো দলে ভাগ করতে হয়। আমি যেমন করে খুশি দুটো দলে ভাগ করতে পারি, কিন্তু এমন করব যেন সেই দুটো দলের যোগ বিয়োগ করে এই 5টা তৈরি হওয়া সম্ভব হয়। কেমন দেখো, আমরা যদি এই দুটোকে একটা দল করি আর এইটাকে একটা দল করি, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 2, এই দলে 3 আছে এবং এদেরকে যোগ করলে দেখো 5 তৈরি হওয়া সম্ভব। তাহলে আমরা কি করলাম, এরপরের কাজ দেখো এইভাবে লিখবো, প্রথমটা যেরকম আছে রেখে দেবো, তারপরে চিহ্নটা যা আছে রেখে দেবো, শুধু ওই নাম্বারটুকু লিখবো না, তারপরে চলরাশিটা যা আছে রেখে দেবো,
তারপরে যে কনস্ট্যান্টটা জানা সেটা আমরা লিখে দেবো। দেখো এই প্যাটার্নটা কিন্তু আমরা সব অঙ্কের জন্য ফলো করবো, নাহলে মুশকিল হবে। কি করব, আমরা সবকিছু যেমন আছে তেমন লিখবো, শুধু এই নাম্বারটা লিখবো না যে নাম্বারটাকে আমরা এইভাবে তৈরি করেছি। এবার ওই নাম্বারটার বদলে ওই জিনিসটা লিখে দেবো। ক্লিয়ার? এবার কি করছি দেখো, এইটা গুণ করে ফেলবো সিম্পলি। এক্স স্কোয়ার, এটা মাইনাস দিয়ে আর এক্স দিয়ে গুণ হবে, -2x -3x + 6। এরপরে একটা কাজ আমাদেরকে টেস্ট করে নিতে হয়, সব অঙ্কের জন্য সমস্যা হয় না, বিশেষ করে অঙ্কের জন্য সমস্যা হয় কি না, এই দুটো টার্মকে গুণ করতে হয় আর এই দুটো টার্মকে গুণ করতে হয়, করে দেখতে হয় সেম অ্যান্সার দিচ্ছে কিনা উইথ সাইন, চিহ্ন সমেত। দেখো আমরা এই দুটো টার্মকে যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 x স্কয়ার, তাহলে +6x স্কয়ার, আর এই টার্মটা গুণ করলেও দেখা হচ্ছে +6x স্কয়ার। যখন আমরা এই দুটো অ্যান্সার সেম পাবো, তার মানে আমরা জানবো এই জায়গাটা আমরা ঠিক করেছি এবং কোনো সমস্যা নেই। আর যদি দেখি এই জায়গায় অ্যান্সার সেম পাচ্ছি না, এমনকি চিহ্নতেও তফাৎ হচ্ছে, আমরা ধরে নাও মাইনাসের জায়গায় প্লাস পাচ্ছি, একটা প্লাস পাচ্ছি একটা মাইনাস পাচ্ছি, তাহলে জানবো এই অ্যাডজাস্টমেন্ট আমাকে চেঞ্জ করতে হবে, অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেখানে দেখবো হয়তো অন্য দল তৈরি করলে সেটা আরো তৈরি হওয়া সম্ভব ছিল। ওকে, সো এরপরের কাজ হচ্ছে, আমি এগুলো সব মুছে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের এখান থেকে কমন নেওয়া, এই প্রথম দুটো টার্ম থেকে একটা কমন নেওয়া আর পরের দুটো টার্ম থেকে একটা কমন নেওয়া। দেখো প্রথম দুটো টার্ম থেকে x কমন যাচ্ছে, তাহলে প্রথমটা থেকে পড়ে যাচ্ছে x, তারপরটা থেকে -2, এই দুটো থেকে -3 কমন নিলে দেখো এটা x -2। এবার এই দুটো টার্ম, এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, এই দুটো টার্ম থেকে আমরা দেখো x -2 টা দু জায়গাতেই দেখতে পাচ্ছি, তাহলে x -2 কমন নিলে এটা থেকে পড়ে থাকে x, এটা থেকে পড়ে থাকে -3। সো আমরা পেলাম x -2 × x -3। দেখো তো আমরা এই জিনিসটা উৎপাদক করতে পেরেছি। দেখো দুটো জিনিসের গুণ আকারে লেখা হয়েছে এবং এগুলো লিনিয়ার এসে গেছে, এগুলোর মাত্রা 1 হয়েছে এই পলিনোমিয়ালগুলো, তার মানে এটা একদম লিস্ট ফর্মে উৎপাদক করা হয়ে গেছে। সো এবার আমরা দেখো অঙ্ক তো x ছিল না, তো আমরা x এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। x এর ভ্যালু ছিল আমাদের a + b -2, a + b -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে মিডল টার্ম পদ্ধতিতে বা মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। কিন্তু এরপর থেকে আমরা যা অঙ্ক করব, আমরা এই এক্সটা অ্যাজিউম করব না, এর জায়গায় সব a + b লিখে অঙ্কটা করব। ক্লিয়ার? চলে আমরা 4 নম্বর অঙ্কটা দেখছি। 4 নম্বর অঙ্কের যে এক্সপ্রেশনটা আছে একটু লক্ষ্য করো কি আছে। 4 নম্বর অঙ্কে আছে 7a² + b² (² -15a⁴ b⁴ + 8a² - b²² এইরকম একটা এক্সপ্রেশন আছে, এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবং দেখো এই ধরনের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে এগুলোর সঙ্গে অন্য কোন এর আগে যে উৎপাদক বিশ্লেষণ করেছি তার ক্ষেত্রে দেখো ওই কোন সূত্রের দিকে টেন ছিল, কোন কিউব ছিল, কোন স্কয়ার ছিল, সেই সব কোনো কিছু নেই। আর এই ধরনের তিনটে টার্মওয়ালা আছে এবং তার মধ্যে যদি এইরকম একটা প্যাটার্ন তো খুঁজে পাই যে একটা চলরাশির ঘাত 2, একটা 1 আর একটা কনস্ট্যান্ট, তিনটে টার্মওয়ালা এরকম যদি এক্সপ্রেশন খুঁজে পাই, তাহলে অবভিয়াসলি সেটা হয় স্কয়ারের ফর্মুলা হবে অথবা মিডল টার্ম হবে। আর যদি আমরা ভুল করে স্কয়ারের ফর্মুলাটা না করেও মিডল টার্ম করে ফেলি, তাহলে ওটা কিন্তু ঠিক অ্যান্সারই বেরোবে, অর্থাৎ স্কয়ারের ফর্মুলা করলেও যা অ্যান্সার হতো মিডল টার্মেও তাই অ্যান্সার আসবে। তার মানে তোমরা যখনই এই ধরনের জিনিস দেখতে পাবে যে তিনটে টার্ম, একটা চলরাশি স্কয়ার, একটা চলরাশির মাথায় 1 আর একটা চলরাশি হচ্ছে কনস্ট্যান্ট, মানে চলরাশির পাওয়ার 0, তার মানে তোমরা চোখ বন্ধ করে মিডল টার্ম করে দিতে পারো, মিলে যাবে অ্যান্সার। তো দেখো ওর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে টার্ম আছে কিন্তু ওরকম স্কয়ার ফরওয়ার্ড দেখতে পাচ্ছি না। এবং এইখানে আমি বলেছিলাম যে এইখানে হচ্ছে বেশ কিছু টার্ম থাকবে যার চলরাশিগুলো একটু কমপ্লিকেটেড। দেখো আমরা ওইটাকে কিভাবে সাজাচ্ছি যাতে আমরা ওই টার্মটার সঙ্গে মিলিয়ে নিতে পারি। দেখো কিভাবে করছি, আমরা এই জিনিসটা যেরকম আছে রাখছি, 7a² + b² তার হোল স্কয়ার। আর দেখো ওই যে 15a⁴ b⁴, এটা কিন্তু আমাদের একটা ছিল, লক্ষ্য করো ফর্মুলা ছিল। কি ফর্মুলা বলো তো? a⁴ - b⁴, মানে এটাকে আমরা ভাবতে পারি a² এর হোল স্কয়ার - b² এর হোল স্কয়ার। দেখো এইভাবে লিখে দেখাচ্ছি, a² স্কয়ার - b² প্লাস 8, এটা রেখে দিচ্ছি a² - b² হোল স্কয়ার। এবার দেখো আমরা এটা লিখছি 7a² + b² হোল স্কয়ার থাকলেও মাইনাস, লক্ষ্য করো ওইটার যে ফর্মুলাটা আমরা করতে পারি সেটা হচ্ছে এরকম। দেখো a + b মানে a² + b² আর a - b মানে a² - b²। আমি ফর্মুলাটা বললাম সেই অনুযায়ী এটা হলো। দেখো a² - b² ফর্মুলা প্লাস 8 a² - b² হোল স্কয়ার। সো আমরা দেখতে পেলাম যে এইরকম একটা এক্সপ্রেশন এলো। এবার লক্ষ্য করো এর মধ্যে অনেক কিছু কিন্তু মিল আছে। দেখো এইখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে। তাহলে আমরা চাইলে এই জিনিসটাকে x আর ওই জিনিসটাকে y ধরে করতে পারতাম, কিন্তু আমি বলেছিলাম যে করব না, আমরা সব কি করব না ধরেই চেষ্টা করবো। দেখো তাহলে আমরা কি করছি, আমরা যখনই মিলটা পেয়ে গেছি
তখন কাজ হচ্ছে আমার এর সহগ আর এর সহগ এদের মধ্যে আমাকে গুণ করে ফ্যাক্টরাইজ করতে হয়। দেখো আমরা 7 আর 8 যদি গুণ করি, আমরা এটা রাফে করছি, 7 আর 8 গুণ করলে আমরা পাবো 56। আচ্ছা আমরা গুণ করে ফ্যাক্টরাইজ করবো, তো তার মানে গুণফলটা আমার জানার দরকার নেই, একে ফ্যাক্টরাইজ করা মানে এদেরকে ফ্যাক্টরাইজ করলেই হয়। তো 7 কে ফ্যাক্টরাইজ করলে 7 আর 8 কে ফ্যাক্টরাইজ করলে দেখো 2 2 2 আর একটা 1 সব সময় থাকে। এবার আমাকে এদেরকে দুটো দলে ভাগ করতে হবে যাতে আমি 15 তৈরি করতে পারি। বুঝতে পারলে? দেখো কিভাবে দুটো দলে ভাগ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটাই একটা দল নিয়ে নিই। দেখো এটা 8 দেবে গুণ করলে, আর এটা 7, এদেরকে যোগ করলে দেখো 15 পাবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা 7 + 8 করে 15 করবো। তাহলে এর পরের লাইনটা আমরা কি করবো, এটা এখানটা মুছে দিচ্ছি। এর পরের লাইনটা দেখো ঠিক ওইটার মতো করবো, আমরা যা বাকি সব ছিল সেম রেখে দেবো, মাইনাস এই নাম্বারের জায়গাটা লিখবো না। ওকে, আচ্ছা নাম্বারের জায়গাটা না লিখে বাকিগুলো লিখে দেবো। দেখো কি লিখছি, a² + b² * a² - b², আর ওইটাও যেমন আছে রেখে দেবো, +8 a² - b²²। শুধু এই নাম্বারের 15 এর জায়গায় কি লিখবো, 15 এর জায়গায় লিখবো 8 + 7। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নাম্বারটা শুধু চেঞ্জ হবে, যেমন এইখানে নাম্বারটা চেঞ্জ করেছি। তো দেখো এবার আমরা কি দেখছি, এটাকে গুণ করে ফেলতে হতো। আচ্ছা গুণ করলে দেখো কি হচ্ছে, 7 a² + b²² মাইনাস, দেখো কি এই পুরোটা দিয়ে, মনে করো এই পুরোটা আমার এই x এর মতো কাজ করছে, এই পুরোটা দিয়ে এটাকে গুণ সঙ্গে মাইনাস, সো 8 a² + b² * a² - b²। এটা দিয়ে এটাকে গুণ করলে -7 a² + b² * a² - b²। দেখতে পেলে? আর দেখো যে লাস্ট টার্মটা ছিল ওটা আমরা লিখে দিচ্ছি, +8 a² - b²²। আশা করি বুঝতে অসুবিধা হয় না। এরপরে স্টেপ কি ছিল দেখো, প্রথম দুটো থেকে কমন, তারপরে দুটো থেকে কমন। সো এই যে প্রথম দুটো থেকে কমন, কি কমন যাবে বলো তো, দেখো a² + b² দু জায়গাতে আছে, সো a² + b² কমন নিচ্ছি। তাহলে এখানে দেখো a² + b² দুটো ছিল, 7 × এটা স্কয়ার ছিল, তাহলে 7টা থেকে যাবে আর একটা a² + b² থেকে যাবে। আর এখানে দেখো a² + b² চলে গেল, তাহলে -8 আর এই জিনিসটা থেকে যাবে, a² - b²। ক্লিয়ার? এবার দেখো ওইখানটা থেকেও আবার পরের দুটো থেকে কি কমন যাবে, দেখো এইটা আর এইটা থেকে কি কমন যাবে, দেখো a² - b² কমন যাবে। আমি এখানে লিখছি এবং দেখো কমন নিচ্ছি, তোমরা দেখো আমি নিচ্ছি a² - b² কমন নিচ্ছি এবং সঙ্গে একটা মাইনাস নিচ্ছি, কারণ এখানটা মাইনাস আছে বলে, -a² - b² কমন নিচ্ছি। তাহলে দেখো এইখান থেকে মাইনাসটা চলে গেছে, এটা চলে গেছে, তাহলে 7 a² + b² পড়ে থাকলো। আর এটা থেকে দেখো মাইনাস কমন নিচ্ছি, তার মানে একটা মাইনাস পড়ে থাকলো, 8 পড়ে থাকলো, আর এটা হোল স্কয়ার ছিল বলে একখানা পড়ে থাকবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এবং এরপরে সেই খেলাটা দেখো, যখনই আমরা দুটো কমন নিলাম, এই দুটোতে আবার কমন জিনিস তৈরি হলো। তাহলে দেখো তো এইটা আর এটা সেম কিনা, এটা যদি সেম না আসে তার মানে জানবো আমরা উপরে ভুল করেছি, এটাও একটা মানে আমাদের থাকবে, নজরে থাকবে। তো দেখো এই দুটো যেহেতু সেম আছে, এই দুটো কমন নিচ্ছি, 7 a² + b² - 8 a² - b²। আর এইটা চলে যাওয়ার পর দেখো এইখান থেকে এই টার্ম থেকে এটা চলে গেলে এটা পড়ে থাকে, তার মানে a² + b²। আর এই টার্ম থেকে এইটা চলে গেলে এইটা পড়ে থাকে, তাহলে এটা হচ্ছে -a² - b²। বুঝতে পেরেছো? তো আমরা যেহেতু এটা প্রথম থেকে পড়েছিল এটাকে ব্র্যাকেটে রাখি, এটা দ্বিতীয় থেকে এটাকে ব্র্যাকেটে রাখি। এবার এটাকে সিম্পলিফাই করি। দেখো আমরা 7 দিয়ে গুণ করে দিচ্ছি, 7a² + 7b² - 8a² আর এটা মাইনাসে মাইনাসে +8b²। আশা করি এই সমাধানগুলো তোমরা বুঝতে পারছো, এই গুণ ভাগ যোগ বিয়োগ প্লাস মাইনাস কি হচ্ছে। আর এটা গুণ করলে এটাকে ব্র্যাকেট তুললে হচ্ছে দেখো a² + b² - a² + b²। সো দেখো a² কেটে গেল, ওটা থেকে দেখো 2b² থাকছে, তো 2b² টা আমরা আগে লিখে নিচ্ছি, 2b²। আর এটাকে সমাধান করছি দেখো 7a² - 8a², তার মানে হচ্ছে দেখো -a²। আর এখানে দেখো 7b² আর 8b² মানে হচ্ছে 15b²। আচ্ছা আমরা কি করি, -a² টাকে পরে লিখি, কারণ সবসময় এটা দেখতে ভালো লাগবে, 15b² - a²। সো এই হয়ে গেল আমাদের কমপ্লিট ফ্যাক্টরাইজেশন। ব্র্যাকেট একটু কাছে করব। ওকে, 2b² * 15b² - a²। ঠিক আছে? তো এইভাবে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করছি এবং যেখানে দেখতে পাচ্ছি যে আমরা ওই এটা তোমার ফর্মুলাটা এর মতো এত সহজ নয়, ওই ফর্মটা এর মতো এত সিম্পল দেখতে নয়, আমাদেরকে বেশ টাফ চলরাশি নিয়ে কিন্তু হ্যান্ডেল করতে হচ্ছে। তো আমরা বোর্ডটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। চলো দেখে নিই 5 নম্বর সমস্যা। 5 নম্বর সমস্যার যে এক্সপ্রেশনটা আছে দেখো, সেটা হচ্ছে x² - 1 হোল স্কয়ার প্লাস 8x * x² + 1 প্লাস 19x²। দেখো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করছিলাম এবং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি
যে সংখ্যাগুলো এখানে 19 আছে, এখানে 1 আছে, আর এখানে 8 আছে। সো 19 ইন্টু 1 করলে দেখো, মানে 1 ইন্টু 19 করলে আমরা 19 পাবো, এবং এই 19 কে যদি আমরা ভাঙি 1 আর 19 ছাড়া কিন্তু কিছু পাবো না। দেখো 19 করতে কত ভাঙলে আমরা 1 আর 19 পাবো। এবার 1 আর 19 দিয়ে দেখো যোগ বিয়োগ করে 20 আর 18 ছাড়া কিন্তু কিছু তৈরি করা সম্ভব নয়, ঠিক কিনা? লক্ষ্য করো, এই 20 আর 18 ছাড়া যেহেতু কিছু তৈরি করা সম্ভব নয়, তাহলে এই 8টা কখনোই তৈরি করা যাবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে এই ওপরে যদি আমরা মিডল টার্ম করার চেষ্টা করি, আমরা পরে এই সব ভেরিয়েবল গুলোকে অ্যাডজাস্ট করতে পারতাম, কিন্তু যেটা পারতাম না সেটা হচ্ছে নাম্বারটা অ্যাডজাস্ট করা। সেই জন্য আমরা একটু অন্যরকম ভাববো, অন্যরকম ভাবে চেষ্টা করব। আচ্ছা, সমস্যাটা কে করেছে? সমস্যাটা করেছে এই 19। দেখো 19 কে ভেঙে, এখানে তো মান আছে, এটা কিছু করার নেই, কিন্তু এই 19 কে ভেঙে আমরা দেখো এই তৈরি করতে পারলাম না। তাহলে যদি কোনোভাবে এই 19 কে চেঞ্জ করতে পারি, তাহলে আমরা এই তৈরি করতে পারি, হয়তো করতে পারবো। তো এই 19 কে চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? দেখো এইখানে থেকে আমরা এই জায়গাটা একটু হিট করতে পারি। কি রকম? এটা আছে x² - 1 আর এটা আছে x² + 1। তাহলে আমরা যদি কোনোভাবে এইটাকে চেঞ্জ করি, করে a তে নিয়ে আসার চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গে 90টাও চেঞ্জ হয়ে যায়, তাহলে সুবিধা হবে। তো দেখো আমরা একটা এইরকম ফর্মুলা আমরা দেখেছিলাম, এটাকে যদি ভাবি এরকম যে a + b হোল স্কয়ার, তাহলে এটার আমরা একটা ফর্মুলা এরকম ইউজ করতে পারি। দেখো এটা এটা a - b আছে, সো আমরা যদি এই ফর্মুলাটার কথা ভাবি যে a - b হোল স্কয়ার এটা আছে, সেটাকে আমরা কি করছি a + b তার হোল স্কয়ারে নিয়ে যেতে চাইছি। লক্ষ্য করো, এটা মাইনাস আছে, এটা প্লাস, আমরা এটা থেকে এটা যেতে চাইছি। তাহলে এখানে কি অ্যাডজাস্ট করতে হতো বলতো? -4ab, এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইউজ করতে হতো। দেখো এই ফর্মুলা ইউজ করে তাহলে এইটার উপর প্রয়োগ করি, তাহলে এটাকে লিখতে পারবো x² + 1 তার হোল স্কয়ার -4ab, আর বাকিগুলো যেরকম আছে রেখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, x² + 1 + 19x²। এবার লক্ষ্য করো এতে আমাদের কি লাভ হলো আর কি ক্ষতি হলো। দেখো এটা দেখতে হয়ে গেল x² + 1 হোল স্কয়ার -4x² প্লাস 8x ইন্টু x² + 1 প্লাস 19x²। এবার লক্ষ্য করো -4x যদি এর সঙ্গে সলভ করি, -4x² এর সঙ্গে, তাহলে কি হবে? আমি বলেছিলাম 19টাও চেঞ্জ হয়ে যাবে, আর বাকিটা যেরকম আছে রেখে দিই, কেমন? তো দেখো এটা হয়ে গেল +15x²। এবার কিন্তু আমাদের খুব সুবিধা হলো যে আমরা এটার উপর 15 কে যদি ভাঙতাম, এখানে 1 আছে, 15 কে ভাঙলে আমরা কত পাবো বলতো? 3 আর 5, 3 আর 5 দিয়ে 8 তৈরি করা সম্ভব, কারণ আমরা এবার মিড টার্ম করতে পারবো। তো দেখো ওইটাই করছি, এবং চলরাশিগুলো এটা রেখেই করছি। দেখো x² + 1 হোল স্কয়ার প্লাস, আমরা 8 এর জায়গাটা ফাঁকা রাখলাম, এটা যা ছিল রেখে দিচ্ছি, x² + 1, আর এটাকে আমরা যা ছিল রেখে দিচ্ছি। এবার এই 8 এর জায়গায় লিখবো কত? 5 + 3 বা 3 + 5, একই ব্যাপার। তো দেখো এটা গুণ করে ফেলছি, কি হচ্ছে? x² + 1 হোল স্কয়ার প্লাস 5x ইন্টু x² + 1 প্লাস 3x ইন্টু x² + 1 প্লাস 15x²। এবার দেখো আমরা এটাকে কমন নেব, প্রথম দুটো থেকে একটা কি কমন যাবে বলতো? x² + 1 কমন যাবে। তাহলে এটা থেকে পড়ে থাকবে, লক্ষ্য করো, x² + 1, আর এটা থেকে পড়ে থাকবে 5x। বুঝতে পারলে? আর এটা থেকে দেখো আমরা কি কমন নিতে পারবো? একটা 3 কমন নিতে পারবো, একটা x কমন নিতে পারবো। এখান থেকে পড়ে থাকবে তাহলে x² + 1, এটা থেকে দেখো 5x পড়ে থাকবে। সো এই দুটো জিনিস সেম, তার মানে আমরা এটা কমন নেব, x² + 1 প্লাস 5x, আর এইখান থেকে পড়ে থাকছে তাহলে দেখো x² + 1 প্লাস 3x। এগুলোকে আমরা একটু সাজিয়ে দিই, x² প্লাস 5x প্লাস 1, আর এটা হচ্ছে x² প্লাস 3x প্লাস 1। এরপরে দেখো এগুলো হচ্ছে 2 ডিগ্রি টার্ম, তার মানে এগুলোকে আবার লিনিয়ার করা যেতে পারে, কিন্তু এটা যে যাবে না সেটা আমরা কি করে বুঝবো? আমরা সিদ্ধার্থের যে টেকনিক ছিল, ফর্মুলা ছিল, সেটা ইউজ করে করতে পারবো। তো তোমরা যারা আমার থরলি ক্লাস ফলো করছো তারা বুঝতে পারছো, আর আমি বলে দিচ্ছি যে এটা আর করা যাবে না। তো তোমরা চাইলে একবার আমাদের পার্ট 1, আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে পার্ট 1 ভিডিওর একদম শেষ দিকটা দেখে নিও, বা এর আগের যে কোনো ক্লাসের অঙ্ক দেখতে থাকো, তোমরা দেখতে পেয়ে যাবে যে কিভাবে আমরা টেস্ট করে দেখিয়েছিলাম যে সিদ্ধার্থ প্রয়োগ করে বলা যাবে যেগুলোকে আর ফ্যাক্টরাইজ করা যাবে না, এটাই হচ্ছে লিস্ট ফ্যাক্টরাইজেশন। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে দেখে নিও। আর এইটাই হয়ে গেল আমাদের তাহলে এটা ফ্যাক্টরাইজেশনের অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ওই তোমাদের এরপরের যে অঙ্কগুলো বাকি রয়ে গেল, এর মাঝে তোমাদের 2 আর 3টা বাকি রয়ে গেছিল, তো 2, 3 এর সমস্যাটা সমাধান করবো, সঙ্গে আরো যে সমস্ত আনসলভ প্রবলেমগুলো রয়ে গেল সেগুলো সমাধান করবো। এবং যদি তোমাদের এই ক্লাস ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে।